আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণ, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের কার্যভার গ্রহণ এবং সারা বাংলাদেশে এখন বিএনপির যে জয় জয়কার চলছে, সেই জয় জয়কারের প্রেক্ষিতে দেশের প্রধান বিরোধী দল জামাত, যাদের কিনা 11টি দলের একটি জোট রয়েছে, তারা আসলে কেমন আছে? তারা কি সার্বিক পরিস্থিতিতে খুব সুস্থ অবস্থায় আছেন, নাকি তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে? এবং তাদের মধ্যে যদি ক্ষোভ বিরাজ করে, এক্ষেত্রে ক্ষমতাধর বিএনপি যারা আছেন বা ক্ষমতাসীন বিএনপি আছেন, তাদের জন্য কী কী ক্ষয়ক্ষতির কারণ হতে পারে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত, আজকের যে অবস্থানে আমরা আছি, আওয়ামী লীগ মুক্ত একটি বাংলাদেশ এবং শেখ হাসিনার 15 বছরের শাসনের পর বিএনপি যে ক্ষমতায় এসেছে, ক্ষমতার নেপথ্যের যে শক্তি, সেটি হলো জুলাই আগস্টের 2024 সালের জুলাই আগস্টের যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের শক্তি এবং এটার স্পিরিট। বলা হয়ে থাকে যে জুলাই আগস্ট বিপ্লবের যে মাস্টার মাইন্ড, এটি অ্যাবসলিউটলি জামাত, এবং জামাতের প্ল্যান এ বি বা জামাতের যে প্রক্সি টিমগুলো ছিল, তারাই আসলে এখানে মূলত এই জুলাই আগস্ট বিপ্লবের নেপথ্য কারিগর। পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসা, তারপর উপদেষ্টা মণ্ডলীদের ক্ষমতা গ্রহণ, এর সঙ্গে মার্কিন ডিপ স্টেট পলিসির অনেক সংযোগ ছিল, যোগাযোগ ছিল। কিন্তু কার্যত গত 17টি মাস ধরে সরকারের উপর যে আধিপত্য, বলতে গেলে শতভাগ আধিপত্য এবং নিয়ন্ত্রণ ছিল জামাতের এবং এনসিপির। তো সেই অর্থে তারা যেভাবে নির্বাচনের কথা ভাবছিল, যেভাবে বিজয়ী হওয়ার হিসাবপত্র কষছিল, সেটি হয়নি। এবং সেটি না হওয়ার কারণে তারা এই গত 17 মাস ধরে যে একটা সুখকর অবস্থায় ছিল, এটি হঠাৎ করে এখন তাদের জন্য বিষাদ সিন্ধুতে পরিণত হয়েছে। আপনারা জানেন যে গত 17 মাসে জামাতের বহু গুপ্ত ব্যক্তি, যারা দীর্ঘদিন বিএনপির মধ্যে ছিল, দীর্ঘদিন আওয়ামী লীগের মধ্যে ছিল, অনেকে সিভিল সোসাইটিতে মিশেছিলেন, তারা ইউনূস জমানাতে এসে হঠাৎ করে জামাতের যে আদি এবং আসল রূপ, এটি নিয়ে আত্মপ্রকাশ করলেন এবং সরকারের বহু জায়গাতে সম্মানজনক পদে, লোভনীয় পদে, মর্যাদাপূর্ণ পদে তারা বসে গেলেন। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অনেকটা ঝড়ের গতিতে, উল্কার গতিতে এই যে পদ পদবিগুলোতে জামাতের আধিপত্য ছিল, সেখানে রীতিমতো ব্যবচ্ছেদ করে দিয়েছে। অনেককে বাদ দিয়েছে, অনেকের চাকরি যায় যায় অবস্থা, এবং আগামীতে অনেকের বিচার হওয়ার বা অনেকের বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা প্রকট। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীদের বিরুদ্ধে মামলা করার জন্য অনেক পক্ষ নিষ্পিস করছে। আওয়ামী লীগের লোকজন প্রাণান্ত চেষ্টা করছে, দরকার হলে তারা ফাইন্যান্স করবে। এমনকি সিভিল সোসাইটি থেকে অনেক লোক চেষ্টা করছেন, এবং এই মামলা মোকদ্দমা হলে সঙ্গত কারণেই এর সঙ্গে জামাতের অনেকে জড়িয়ে যেতে পারেন। 1। 2 নম্বর হলো যে এখানে যে বিষয়টি ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল গত 17 মাসে, সেটা হলো পুলিশ হত্যা সহ আগস্ট মাসের পরে যে সকল ঘটনা ঘটেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখানে অনেকগুলো খুন হয়েছে, জখম হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, এবং এটিকে বিপ্লবের অপরিহার্য অংশ হিসেবে বর্ণনা করা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে যদি মামলা মোকদ্দমা হয়, তাহলে অনেকেই ফাঁসবে। আর তার থেকে বাঁচার জন্য যে ইন্ডিমিউনিটি দেওয়া হয়েছিল, সেই ইন্ডিমিউনিটি যদি এখন বিএনপি জাতীয় সংসদে পাশ না করে, তাহলে সেক্ষেত্রে এই যে জামাত বলেছে তারা মাস্টার মাইন্ড, বা জামাতকে মনে করা হতো মাস্টার মাইন্ড, এই বিষয়গুলো নিয়ে জামাতের কপালে দুর্ভোগ আছে। কাজেই জামাতের লোকজন
ভালো অবস্থানে নেই। তাদের মধ্যে ভয়, আতঙ্ক, দ্বিধা, অস্থিরতা কাজ করছে। ইতিমধ্যে আমিরে জামাত হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আবার হাসপাতাল থেকে তিনি সুস্থ হয়ে বিবৃতি দিচ্ছেন। যে সমস্ত লোক, জামাতের লোক, টেলিভিশনগুলোতে দাপিয়ে বেড়াতেন, তাদেরকে এখন দেখা যাচ্ছে না। বিশেষ করে জামাতের যে বৃহত্তম যে ব্যাংকটি রয়েছে, ইসলামী ব্যাংক, এই ব্যাংকে তারা যে কর্তৃত্ব স্থাপন করেছিল, সেখান থেকে যদি আবার তাদেরকে বের করে দেওয়া হয়, এবং এটার সম্ভাবনা খুবই খুবই বেশি। কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে আধিপত্য ছিল সেটি চলে গেছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যদি ইসলামী ব্যাংকে আবার সে বোর্ড পুনর্গঠিত হয় এবং সেখানে এস আলম বা তার সমর্থিত যারা লোকজন আছেন তারা যদি ফিরে আসেন, জামাতের জন্য রীতিমতো ডিজাস্টার। রাজনীতি করার চেয়ে তখন তাদের যে আগের জমানাতে পালিয়েছিলেন, এটি তাদের জন্য লাভজনক হয়ে পড়বে। এর কারণ হলো যে ক্ষমতায় থেকে আসলে অপমান সহ্য করা যায় না। আপনি ক্ষমতার বাইরে থেকে যখন নিগৃহীত হবেন, লাঞ্ছিত হবেন, জেলে যাবেন, জুলুমগ্রস্ত হবেন, তখন ওটা মেনে নেওয়া যায়। কিন্তু আপনি একই সঙ্গে সংসদে যাচ্ছেন এবং গত ১৭ মাস ধরে আপনি ক্ষমতা ভোগ করেছেন, অলনে ছাড়েন, আপনার কোনোই ক্ষমতা নেই। আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, দেশের বিভিন্ন অঞ্চলে আপনি অপদস্থ হচ্ছেন, আপনার নেতাকর্মীরা মামলার পড়ছে, অনেকে মারধর খাচ্ছে। এই খবর প্রতিদিন জামাতের নেতাকর্মীদেরকে অস্বস্তিতে ফেলছে। অন্যদিকে হাসনাত, সার্জিস, মাহফুজরা যারা ছিলেন এই বিপ্লবের মাস্টারমাইন্ড বলেন বা বিপ্লবের সম্মুখ সারির নেতা, তারা এখন এনসিপি শিরোনামে যে রাজনৈতিক দল করেছে, যেটি কিংস পার্টি হিসেবে আখ্যায়িত হয়েছিল, তা এখন জামাতের, যাকে বলা হয়, জোটে আছে। তারাও কেউ স্বস্তিতে নেই। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার চেষ্টা হচ্ছে। তাদের অনেকের বিরুদ্ধে মামলা করার জন্য অনেক পক্ষ নিষ্পিস করছে, এবং গত ১৭ মাসে যে মব হয়েছে, অনেকগুলো বাড়িঘর লুটপাট হয়েছে, এবং কতটা লুটপাট হয়েছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ দেই। আমার বাসায় আওয়ামী লীগের একজন সাবেক উপজেলা চেয়ারম্যান একদিন একটা তদবির নিয়ে এলেন কয়েকদিন আগে। তো তিনি ছিলেন, তার স্ত্রী ছিলেন, তার স্ত্রী একটা কলেজের প্রিন্সিপাল, উত্তরাতে বাসা। তো ওই সময়টিতে একজন নামকরা সমন্বয়ক, পরিচিত সমন্বয়ক, তিনি আমার সঙ্গে দেখা করতে গেছেন। তা সেই সমন্বয়কে দেখে সেই উপজেলা চেয়ারম্যান যিনি আছেন, তার মুখ ভার হয়ে গেল, তার স্ত্রীরও মুখ ভার হয়ে গেল। আমি বললাম যে কী হয়েছে? সেই ছেলে চলে গেল, চলে যাওয়ার পর বলে কী হয়েছে? বলে ওই যে আপনি যাকে বাসায় উঠিয়েছেন এবং আমার পাশে যাকে বসিয়েছেন, তার লোকজন আমার বাসা লুট করেছে। ১৫০ ভরি স্বর্ণ, আমার সারা জীবনের উপার্জন। সেই ভদ্রমহিলা বললেন যে আমি জীবনে কিচ্ছু করিনি, যখনই বেতন পেয়েছি ২,০০০-৩,০০০ টাকা যখন ভরি ছিল, ১৫০০ টাকা যখন ভরি ছিল, তখন থেকে স্বর্ণ কেনা শুরু করেছি। সেই ১৫০০ টাকার স্বর্ণ কিনে কিনে আমি ১৫০ ভরি স্বর্ণ আমার ছিল। সে পুরো স্বর্ণ সহ বাসার যা কিছু ছিল সব লুটপাট করা হয়েছে আর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে গত ১৭ মাসে, যেগুলোর আর্থিক মূল্য আপনি হিসাব করতে পারবেন না। এখন ওই ভদ্রমহিলা যদি সুযোগ পান, তিনি অবশ্যই মামলা করবেন। ওই ভদ্রলোক যদি সুযোগ পান, তিনি অবশ্যই মামলা করবেন, এবং যারা এই কাজগুলো করেছেন তারা খুব ভালো করে জানেন যে আসলে গত ১৭ মাসে কী হয়েছে, এবং এই কারণ কী হলো, এনসিপির মধ্যে এক ধরনের অস্থিরতা কিন্তু বিরাজ করছে। অন্যদিকে সংসদ যেভাবে গঠিত হচ্ছে, তাতে করে জুলাই সনদ কিংবা উচ্চকক্ষ বা সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ডিজায়ার, তার সেফ এক্সিট, তার বিদেশে যাওয়া, বাংলাদেশে থাকা, তার কর্মকাণ্ডের ইন্ডিমিনিটি, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সরকার ঝড়ের গতিতে যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এবং অনেক সরকারি কর্মকর্তা যেভাবে বিএনপির গুণগান গাইছে, এবং বিএনপি যেভাবে সব কিছু নিজেদের করায়ত্ত করে নিয়েছে, তাতে করে একটা সময় যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দ্বারা তারা নিষ্পেষিত হয়েছিল, কিংবা গত ১৭টি মাস ধরে তারা এই একটা নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে ছিল, এবং তারা কোনো অবস্থাতে জামাতের সঙ্গে কনফ্লিক্টে যায়নি। তারা এনসিপির নেতাদেরকেও তোয়াজ করেছেন, তদবির করেছেন। এই জিনিসটি এখন তাদেরকে
দেখে বোঝাই যায় না। যে সকল বিএনপি নেতা এখন মন্ত্রী হয়েছেন, অনেকে হয়তো এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে একটু ফোনে কথা বলার জন্য, একটু দেখা করার জন্য তারা উৎপেতে থাকতেন, কিংবা জামাতের আমির বা অন্য শীর্ষ নেতা যারা রয়েছেন, মিয়া গুলাম পারওয়ার, তারপর আরেকজন আছেন ডাক্তার নায়েবে আমির। তো ওনাদের সঙ্গে দেখা হলে, কথা হলে মানে বিএনপির অনেক নেতাদের মুখে বলতে গেলে পূর্ণিমার চাঁদের হাসি চলে আসতো। এখন জামাতের আমির ইচ্ছা করলেও বিএনপির সেই সকল নেতাদেরকে টেলিফোন করে পাবেন না। তাদের সাথে দেখা করতে গিয়ে ঠিক আগের মতো সেই অবস্থায় থাকবেন না, এবং তিনি তার যে দরবার, মগবাজার দরবার, তার বাসার যে যে বাসভবনটি, এটি যেভাবে গত 17 মাসে মূল্যায়িত হয়েছে, রাষ্ট্রদূত গিয়েছে, ব্যবসায়ীরা গিয়েছে, বিভিন্ন মানুষ গিয়েছে, তো এটা একটা আনন্দ আছে, এটা একটা তৃপ্তি আছে, সেই জিনিসগুলো এখন নেই। না থাকার ফলে কি হলো? জামাত সঙ্গত কারণেই বিক্ষুব্ধ। এই কারণে বিক্ষুব্ধ যে তারা যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। তারা স্পষ্ট বলার চেষ্টা করছে যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, নির্বাচনকে নিয়ে নানা রকম চক্রান্ত হয়েছে, এবং তাদেরকে হঠকারিতার সঙ্গে অনেক অনেক পদপদবীতে যেমন তাদেরকে সরানো হয়েছে, আবার নির্বাচনে তাদেরকে হঠকারিতার আশ্রয় নিয়ে পরাজিত করা হয়েছে। তারা ক্ষমতায় কাছাকাছি প্রায় চলে এসেছিল, এই ধরনের কথাবার্তা। আরও অনেক কথা সামনে বেরোবে। সেই কথা হয়তো যখন রাজনীতির পরিস্থিতি উত্তপ্ত হবে তখন আরও অনেক কথা বের হবে। এখন কথা হলো যে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়।